শুভ্র রুমে এসে ঘন ঘন শ্বাস ফেলে, রাগে ক্ষোভে টি টেবিলে লাথি মারে। এক মুহূর্তে টি টেবিল ভেঙে গুড়িয়ে যায়। শুভ্র নিজের মাথা চেপে ধরে শক্ত করে ফ্লোরে বসে পড়ে। সবকিছুই তার হাতে নাগালের বাহিরে চলে যাচ্ছে, কোনো কিছুই ভাবতে পারছে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বারবার রোমানের বলা কথাগুলো কানের কাছে বাজছে। এদিকে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। এতক্ষণ কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। রোদ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই হাসে, স্পষ্ট করে বলে ওঠে, যে লাল শাড়ি পরে আপনার বউ সাজার কথা ছিল, সেখানে অন্য কারো বউ সাজতে হবে আমায়। রোদের চোখ ভরে আসে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, লাল শাড়িও পরবো, বউও সাজবো, তবে আপনার জন্য না, অন্য কারো জন্য। রোদের বুক ফাটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিয়তি তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। সে এখন কোথায় যাবে, কি করবে তা তার জানা নেই। সকাল 8টা, ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রোদ। সেই ফজরের নামাজ পড়ে ছাদে এসেছে, এখনো নামেনি। পিছন থেকে কারো ডাক আসতে পেছনে ফিরে তাকায় রোদ। অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে রোদের দিকে পলকহীনভাবে। রোদ কিছুটা অস্থিরতায় পড়ে যায়। অয়নের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। অয়ন নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, কি করছো তুমি এখানে? রোদ অয়নের দিকে এক নজর তাকিয়ে নতস্বরে বলে। কিছু না ভাইয়া। রোদ অয়নকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। অয়ন রোদকে যেতে দেখে তাড়াহুড়ো করে বলে, তোমার কাছে একটু সময় হবে রোদ? তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদের পা থেমে যায়, পেছনে ফিরে তাকিয়ে বলে ওঠে। জি বলুন, কি বলবেন? অয়ন রোদের সামনে এসে দাঁড়ায়, রোদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে একটা সুযোগ দিবে রোদ? ব্যাস একটা সুযোগ। তোমাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসতে চাই। অয়নের কথা রোদ মাথা তুলে তাকায়। অয়ন তাকে কি বলেছে সেটা সে ভালো করে বুঝতে পারছে। রোদ এখন কি বলবে তা তার জানা নেই, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। অয়ন রোদের হাত ধরে নিজের হাতে, তারপর বলে, আমাকে একটা বার বিশ্বাস করবে রোদ? প্লিজ একবার বিশ্বাস করবে আমায়? আমি তোমাকে ঠকতে দিব না। রোদের চোখে পানি টলমল করছে। রোদ ভাঙা গলায় বলে ওঠে, আমি বিষ পান করবো, কিন্তু বিশ্বাস আর না। অয়নের হাত আলগা হয়ে আসে। রোদ অয়নের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে আবারও বলছি অয়ন ভাই, আপনি মরীচিকার পেছনে ছুটছেন। ভুল মানুষের জন্য নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। একটু আশেপাশে খেয়াল করলেই দেখতে পাবেন আপনি আমাকে কি চান। তার থেকেও গভীর ভাবে আপনার পথ চেয়ে কেউ বসে আছে। রোদ কথাগুলো বলেই অয়নকে পাশ কাটিয়ে যেতে নেয়। পিছন থেকে অয়ন বলে ওঠে, কে আমাকে চায় বা না চায় তা আমি জানি না, কিন্তু আমি তোমাকে চাই, আর এই বিয়েটা হবে। রোদ অয়নের কথায় প্রতি উত্তর করে না, চুপ করে ছাদ থেকে নেমে আসে। করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল রোদ। এমন সময় দেখছে শুভ্র রিয়াকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। রোদ এক নজর সেই দিকে চোখ যেতেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। ঠাস করে নিজের রুমের দরজা লাগায়। দরজার পিছনে পিঠ ঘেঁষে বসে পড়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভেবেছিলাম কিছু যায় আসে না, কিন্তু বুকের ভিতর কিসের যেন ব্যথা হয়। কেমন, কেন এমন হচ্ছে? কেন আমি একটা ঠকবাজ মানুষের জন্য এতটা কষ্ট পাচ্ছি? রোদ এই সব কিছুই বলেই মনে মনে নিজেকে শক্ত করে। চোখ থেকে পানি পড়ার আগে নিজেকে নিজে শক্ত করে। নিজের সন্তানের জন্য হলেও তাকে বাঁচতে হবে। সে আর কাঁদবে না, আর না ভেঙে পড়বে। রোদ কথাগুলো নিজেকে নিজে বলে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিজের রুমে যাচ্ছিল, এমন সময় জুই সামনে পড়ে। জুইয়ের চোখ মুখ কেমন ফুলে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। ফের অয়ন জুইকে আর আগের মতো তার পাশে পাশে ঘুরঘুর করতে দেখে না। তাতে বরং অয়নের ভালো হয়েছে। বাড়তি ঝামেলা তার পছন্দ না। জুইকে দেখে অয়নের পা থেমে যায়। জুই অয়নের দিকে এক নজর তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অয়ন পিছনে ফিরে জুইয়ের দিকে তাকায়। জুই তাকে এমনভাবে এড়িয়ে যাওয়াটা মোটেও পছন্দ হয়নি অয়নের। অয়ন কিছু একটা বিড়বিড় করে নিজের রুমের ভিতরে ঢুকে যায়। অয়ন চলে যেতে জুই মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, তাহলে কি আমি আর আপনাকে পাবো না অয়ন ভাই? আপনাকে পাওয়া এত কঠিন কেন? কেন সব কিছুতে এত জটিলতা? কেন আমরা যারে চাই তারে পাই না, আর যে আমারে চাই তারে কেন আমরা চাই না? হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করতে নেয়। জুই পিছনে ফিরে তাকায়। রোদ জুইয়ের দিকে কেমন করে তাকিয়ে আছে। জুই মাথা নিচু করে আছে, ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। রোদ দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, করিয়াও না, পুরুষের প্রেমে করিও না ভুল। পুরুষ হইল কালনাগ, সর্বনাশের মূল। রোদের কথায় জুই রোদের দিকে মাথা তুলে তাকায়। রোদ জুইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, ভেঙে পড়িস না জয়ী, ভাগ্য থাকলে অবশ্যই সে তোর হবে।
জুই করুণ স্বরে বলে ওঠে। সব কিছু কি ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়? রোদ জুইয়ের কাঁধে হাত দিয়ে বলে ওঠে। যখন হাজার চেষ্টা পরেও হেরে যেতে হয়, তখন ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিতে হয়। জুই চুপ হয়ে যায়। রোদ পুনরায় আবারও বলে ওঠে। পুরুষের মিথ্যা মায়া পড়িস না জুই। রোদের কথায় জুই মাথা তুলে তাকায়। রোদ আবারও বলে ওঠে। মর্গে থাকা লাশটাও এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর পুরুষের মিথ্যে মায়া। রোদ কথাগুলো বলেই নিচে চলে যায়। জুই ঠাই সেই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এদিকে রোদের সব কথা পিছনে দাঁড়িয়ে শুনছিল শুভ্র। রোদ পিছনে ফিরে নিচে চলে যেতে নিলেই শুভ্র সামনে পড়ে। শুভ্র রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। রোদ আমার, আয়, তোর সাথে কথা আছে। বলেই শুভ্র নিজের রুমের দিকে হাঁটা দেয়। রোদ শুভ্রের কথা না শোনার ভান করে নিচে না গিয়ে নিজের রুমে চলে যায়। শুভ্র পিছনে ফিরে তাকিয়ে রোদকে না দেখে রাগে চোখ মুখ শক্ত করে ফেলে। রোদের রুমের দিকে যায় শুভ্র। রোদ নিজের রুমে কারোর সাথে ফোনে কথা বলছে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে ওঠে। কি বলেছিলাম আমার রুমে আসতে? রোদ কিছু না বলেই শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। শুভ্র রোদের হাত শক্ত করে চেপে ধরে বলে। কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, এখানে তোর সাথে কথা আছে। রোদ বিরক্ত হয়ে বলে ওঠে। আমার কোনো কথা নেই আপনার সাথে। হাঁটা ছাড়ুন আমার, আর যেতে দিন প্লিজ। তোর কথা না থাকলেও আমার অনেক কথা আছে। কি বলবেন আপনি? হ্যাঁ, আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। বেশি বার বেড়ে গেছিস না? আচ্ছা, আপনি কি চান বলুন তো? ভালো তো বাসেননি, সারা জীবন অবহেলা করে গেলেন। এখন যখন সবকিছু ভুলে একা বাঁচতে চাইলাম, সেটাও দিচ্ছেন না। আচ্ছা, আপনি কি চান? আমি মরে যাই, আপনি কি চান সেটাই? আমি মরে গেলেই হয়তো আপনার শান্তি হবে, তাই না? রোদ আর কিছু বলতে যাবে শুভ্র তার আগে রোদকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে বলে ওঠে। হ্যাঁ, আমি চাই তুই মরে যা। তুই বেঁচে থাকাটাই আমার জীবনে বড় ঝামেলা। মরে গেলে আমি মুক্তি পাবো। রোদ শুভ্রের দিকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আপনার ইচ্ছে পূরণ হোক, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার ডাক অবশ্যই শুনবে। রোদ কথাগুলো বলে আর দাঁড়ায় না। রুম থেকে বেরিয়ে বাহিরে চলে আসে। রোদ রুম থেকে বের হতে জানালা থেকে কেউ সরে যায়। রোদ চলে যাওয়ার মিনিট খানিক পর শুভ্র রুম থেকে বের হয়। 1 ঘন্টা পর হসপিটালের কেবিনে বসে আছে রোদ। ডক্টরের কথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ডক্টর রোদকে উদ্দেশ্য করে বলে ওঠে। সরি মিসেস রোদ, আমাদের ভুল হয়েছে। আসলে আপনি প্রেগনেন্ট না, আপনার রিপোর্টটা অন্য কারোর সাথে চেঞ্জ হয়ে গিয়েছিল। তার জন্য আমরা দুঃখিত। এই জন্য আপনাকে জরুরিভাবে হসপিটালে ডাকা হয়েছে। আপনার ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, আর মানসিক চাপের জন্য আপনার শরীর খারাপ হয়েছে। রোদ কোনো কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে আসে। রোদ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ভাঙা গলায় বলে ওঠে। বেঁচে থাকার একটা কারণ পেয়েছিলাম, সেটাও মিথ্যে। হয়তো আল্লাহ চান না আমি আর বেঁচে থাকি। আর বেঁচে থেকে কি বা করবো? কার জন্যই বা বেঁচে থাকবো আমি? শুভ ভাই ঠিকই বলেছে, আমি মরে গেলেই সবার ভালো হয়। রাত 12টা। রোমান নিজের বেলকনিতে বসে আছে। রুহিত ছবির সামনে, হাতে গিটার। গিটার দিয়ে টুংটাং শব্দ তুলছে। বাহিরের আকাশে আজ সুন্দর একটা চাঁদ উঠেছে। রোমান রুহিত ছবির দিকে এক নজর তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে গেয়ে ওঠে। তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। গান শেষ করে রোমান রুহিত ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে। এত কিছুর পর কেন তোকেই আমার চাই বলতো? কেন বারবার তোকে চাই বলবি আমায়? রোমান মুচকি হাসে, তারপর বলে ওঠে। এই জন্মে তো তোকে পাওয়া হলো না, তবে পরজন্মে আমি আবার তোকে চাইবো আল্লাহর কাছে। তোর নামে অনেক বিচার দিব। তুই কথা দিয়ে কথা রাখিস নি রুহি। এইভাবে চলছে রোমানের জীবন। রাত হলে সারা রাত রুহিত ছবির সামনে বসে একা একা কথা বলবে আর বাচ্চাদের মতো কাঁদবে। 3 দিন পর আজ শুভ্র, রিয়া, অয়ন, রোদের বিয়ে। কথা ছিল বড় অনুষ্ঠান করে বিয়ে করবে, কিন্তু রোদ একরকম তাড়াহুড়ো করছে বিয়ের জন্যে। হেনা বেগম প্রথমে অবাক হলেও পরে আর কোনো কিছুই বলে না। কিছুক্ষণ আগে রোদ পার্লার থেকে সুন্দর করে বউ সাজিয়ে দিয়ে গেছে। রোদ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রোদ আয়নার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে ওঠে। যে লাল শাড়ি পরে আপনার বউ সাজার কথা ছিল, সেই আজ আমাকে অন্য কারো জন্য বউ সাজতে হতো। এদিকে রিয়া তো বেজায় খুশি। আজ শুভ্রর সাথে তার সত্যি সত্যি বিয়ে। রোদ, রিয়া সিঁড়ি দিয়ে একসাথে নেমে আসে। রোদের মাথায় ঘোমটা নেই, কিন্তু রিয়ার মাথায় ওড়না দিয়ে বড় ঘোমটা দেওয়া। সবার চোখ রোদের দিকে। শুভ্র রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। রোদ সিঁড়ি থেকে নিচে নামতেই সাথে সাথে বাড়ির সব বিদ্যুৎ চলে যায়। 5 মিনিট পর বিদ্যুৎ আসে। বিদ্যুৎ আসতেই দেখে 2 বউয়ের মাথায় বড় ঘোমটা দেওয়া। রোদের পাশে রোদের কাঁধ ধরে দাঁড়িয়ে আছে নীলা। হেনা বেগম কিছু বলতে যাবে, তার আগে নীলা তাড়াহুড়ো করে বলে ওঠে। দাদি, এক বউ যখন ঘোমটা দিয়েছে
আরেক বউ বাদ থাকবে কেন? তাই রোদকেও ঘোমটা দিয়ে দিয়েছি। বিয়ে শেষ হলেই বউয়ের মুখ দেখাবো, তার আগে না। হেনা বেগম আর কিছু বলে না। বিয়ের দুই কনে এসে বসে পড়ে। শুভ্র আর চোখে বারবার রোদকে দেখছে। এদিকে রোদ মাথা নিচু করে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। প্রথমে রোদ অয়নের বিয়ে পড়ানো শুরু করে। কাজী অয়নকে কবুল বলতে বললে সাথে সাথে অয়ন কবুল বলে দেয়। যখন রোদের পালা আসে, রোদ কবুল না বলে চুপ করে বসে আছে। পাশ থেকে নীলা বারবার বলছে কবুল বলতে। একসময় রোদ 3 বার কবুল বলে বিয়ে সম্পূর্ণ করে। দেখে শুভ্র সাথে সাথে দাঁড়িয়ে যায়। শুভ্রকে দাঁড়াতে দেখে হেনা বেগম বলে ওঠে, কি হয়েছে তোর? শুভ্র কিছু বলতে যাবে, তখনই হাত টেনে ধরে শুভ্রকে বসিয়ে দেয় রিয়া। শুভ্র মাথা নিচু করে বসে পড়ে। বুকের ভিতর তার তোলপাড় শুরু হয়ে গেছে। এদিকে শুভ্রকে কাজী সাহেব বারবার কবুল বলতে বলছে, কিন্তু শুভ্রের কোনো কিছুরই খেয়াল নেই। একবার করে 10 বার বলা শেষ, কিন্তু শুভ্র কবুল বলছে না। হঠাৎ সিঁড়ি থেকে কারো চিৎকার ভেসে আসে। সাথে সাথে সবাই সিঁড়ির দিকে তাকায়। সিঁড়ির দিকে তাকাতেই সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। সামনে রিয়াকে দেখে ভয়ে ভয়ে শুভ্রের পাশে ঘোমটা দেওয়া কনের দিকে চোখ যায়। রিয়া টলতে টলতে সিঁড়ি দিয়ে নামছে আর বারবার বলছে এই বিয়ে হবে না। রিয়া সিঁড়ি থেকে নেমে বিয়ের স্টেজে উঠে এসে সামনে ঘোমটা দেওয়া কনের দিকে বন্দুক বের করে। তার দিকে তাক করে রাগে ফুঁসে উঠে বলে, আমি তোকে ছাড়বো না রোদ। তোরা সবাই মিলে আমাকে ধোকা দিয়ে দিচ্ছিস। শুভ্র যদি আমার না হয়, তোকেও কখনো শুভ্রর হতে দিব না। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে নিলে রিয়া বলে ওঠে, ওইখানে দাঁড়াও শুভ্র, আর এক পা এগোলে বন্দুকের গুলি তোর রোদের বুকে ঝাঁঝরা করে দেবে। শুভ্র সাথে সাথেই থেমে যায়। ভয়ে 2 কদম পিছিয়ে যায়। রিয়ার দিকে করুণ স্বরে তাকিয়ে বলে ওঠে, শোন, ওর কিচ্ছু করিস না। আমি বিয়ে করবো তোকে, প্লিজ গানটা নামা। তোর এই মিথ্যে কথায় আমি আর গলছি না। কথাগুলো বলেই বন্দুক রোদের মাথায় এগিয়ে ধরে। শুভ্র কাপা কাপা স্বরে বলে ওঠে, রোদের কিছু করিস না, আমি তো সব কথা শুনবো। মিথ্যা মিথ্যা, তোর এই মিথ্যা ভালোবাসার নাটক আমার সাথে করতে পারবি না। তোর আর রোদের গল্প আমি এখানেই শেষ করে ফেলবো। কথাগুলো বলেই রিয়া বন্দুকের ট্রিগার চাপতে নেয়। এমন সময় সামনে ঘোমটা দেওয়া লোকটা ঘোমটা সরিয়ে ফেলে। সাথে সাথে রিয়ার হাত থেকে বন্দুক পড়ে যায় কিছুটা দূরে। ঘোমটা সরাতেই সবাই হা করে তাকিয়ে আছে। লাল বেনারসি পরা নিলয়কে দেখে এখন সবাই হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রিয়া তাকিয়ে নিলয়ের দিকে। সবাই এতক্ষণ ভেবেছিল হয়তো রিয়াকে সরিয়ে রোদ শুভ্রের সাথে বিয়ের জায়গায় বসেছে। রোমান, নীলা, হেনা বেগম, অয়ন, শুভ্র একসাথে বলে ওঠে, নিলয়, তুই এখানে? নিলয় ভয়ে পুরো শরীর থেকে টপটপ করে ঘামের ফোঁটা পড়ছে। এইবার সবার নজর যায় অয়নের পাশে দাঁড়ানো কনের দিকে। রিয়া তাড়াতাড়ি অয়নের দিকে এগিয়ে গিয়ে ঘোমটাটা সরিয়ে দেয়। এখন যেন 400 ভোল্টের ঝটকা খায় জুইকে দেখে। অয়ন জুইকে দেখে 2 কদম পিছিয়ে যায়। পড়ে যেতে নিয়েও নিজেকে ব্যালেন্স করে। কাপা কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে তুমি এখানে? রোদ কোথায় তাহলে? অয়ন বিড়বিড় করে বলে, তার মানে একটু আগে এই মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে? রিয়ার আগে চিৎকার করে বলে ওঠে, রোদ কোথায়? ওকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো। রিয়ার কথার মাঝে শুভ্র নিচে পড়ে থাকা গান নিজের হাতে তুলে রিয়ার দিকে তাক করে। কাজটা এত দ্রুত হয় যে কারো বুঝে ওঠার আগেই। শুভ্র রিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে, তারপর বলে ওঠে, ইউ আর ফিনিশ চাচি আম্মা। রিয়া ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে কাপা স্বরে বলে, কি করছিস শুভ্র? বন্দুকটা নামা, দেখ গুলি চলে যাবে। শুভ্র পৈশাচিক হাসি দিয়ে বলে ওঠে, আমি চাই গুলি চলুক। দেখ শুভ্র, পাগলামি করিস না, বন্দুকটা নামা, গুলি চলে যাবে। শুভ্র রিয়ার দিকে 1 পা 2 পা করে এগিয়ে এসে বলে, এতদিন তোর অনেক ন্যাকামো সহ্য করেছি। তোর জন্য আমি আমার ছোট্ট পুতুলকে কষ্ট দিয়েছি। তোর শাস্তি তোকে পেতে হবে। না, তুই এটা পারিস না। তুই তো বলেছিস আমাকে ভালোবাসিস, তাহলে এমন কেন করছিস? তুই তো আমাকে করবি বলছিস। প্লিজ বন্দুক নামা। তোকে বিয়ে করবো আমি ভাবলে কি করে? তোর মতো একটা খুনিকে আমি বিয়ে করব? মৃত্যুই তোর জন্য কাম্য শাস্তি হয়ে যাবে। আমার ফুলের মতো মনটাকে তোরা সবাই মিলে শেষ করেছিস। তোদের একটাকেও আমি বাঁচতে দেব না। শুভ্রের কথায় রিয়া কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, কি সব বলছিস? আমি কেন তোর বোনকে মারবো? শুভ্র, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে মারিস না। ও রিয়েলি? আমাকে তুই ভালোবাসিস? তাহলে তোকে তো ভালোবাসা দিতেই হয়। শুভ্র রিয়ার দিকে এগিয়ে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারে রিয়ার গালে।
থাপ্পড়ের বেগ এত ছিল যে রিয়া ছিটকে মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায়। সবাই নীরব দর্শকের মতো সবকিছু দেখছে, কেউ কিছু বলছে না। শুভ্র রিয়ার দিকে এগিয়ে গিয়ে রিয়ার হাতের উপরে নিজের পায়ের জুতো দিয়ে পিষে ধরে, ঠাস করে থাপ্পড় মেরে বলে ওঠে, এটা রোদকে আমার থেকে দূরে করার জন্য, এটা রোদের সাথে ঝামেলা করার জন্য। ঠাস 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 রিয়াকে এক এক করে 20টা থাপ্পড় মারে শুভ্র। রিয়া নিজের ভারসাম্য ধরে রাখতে পারে না, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, ফ্লোরে লুটিয়ে পড়ে রিয়া। শুভ্র যেন এখনো রাগ কমছে না, রাগে কপালে রগ ফুলে উঠেছে। সবাই কেমন ভয়ে ভয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। রিয়াকে থাপ্পড় মেরে ফ্লোরে ঠাস ঠাস করে বসে পড়ে শুভ্র। কেমন যেন সবকিছু অসহ্য লাগছে। এতদিনের করা নাটকের জন্য যদি তার রোদকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে তাহলে তার কি হবে, কি নিয়ে বাঁচবে শুভ্র? এদিকে অয়ন এক নজর তাকায় জুয়ের দিকে। বিয়ের স্টেজ থেকে রেগে নেমে আসতে যাবে এমন সময় জুই অয়নের হাত টেনে ধরে। অয়ন রাগী চোখে পেছনে ফিরে তাকায়, নিজের হাত জুয়ের থেকে ছাড়িয়ে রোদ রোদ বলে চিৎকার করে ওঠে, কিন্তু রোদের কোনো হদিস নেই। শুভ্র রোদের কথা মাথায় আসতে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। এমন সময় চারিদিক থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে, আস্তে আস্তে পুরো বাড়ি সাদা ধোঁয়ায় ঢেকে যায়। সবাই কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে। রাত 2টা, অন্ধকারে আচ্ছন্ন রুম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ অন্ধকার রুমে আলো জ্বলে ওঠে। 7টা চেয়ারে সাথে বাঁধা 7 জন, অয়ন, জুই, শুভ্র, হেনা বেগম, নীলা, নিলয় আর রোমান। 7 জন সেন্সলেস হয়ে আছে। 10-12 জনের মতো কালো কোট পরা লোক এসে বালতি দিয়ে পানি মারে সবার মুখে। সবাই ধরফরিয়ে উঠে। নিজেদের অবস্থান বুঝতে কিছুটা সময় লাগে। শুভ্র নড়ে উঠতে চাইলে দেখে হাত পা মুখ বাঁধা, সবাই নিজেদের ছাড়ানোর জন্য ছটফট করছে। এমন সময় সামনের দিকে আলো জ্বলে উঠে। সামনের দরজা খুলে হেঁটে আসছে হাসি বেগম। এখানে হাসি বেগমকে দেখে সবাই অবাক হলেও অবাক হয়নি শুভ্র। শুভ্র রাগে শরীরে রক্ত টকবক করে ফুটছে, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। হাসি বেগম শুভ্রের দিকে তাকিয়ে বাঁকা হাসে। শুভ্রের কাছে এসে শুভ্রের চুলগুলো এক হাত দিয়ে খামচে ধরে রাগে গর্জে উঠে বলে, তোর জন্য এত বছরের সাজানো খেলা সব শেষ। ভেবেছিলাম তোকে আর রোদকে মেরে সব কিছু খালাস করব, কিন্তু না, এখন তোর জন্য তোর পুরো পরিবারকে মরতে হবে। শুভ্র কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখ বাঁধা থাকে, স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। হাসি বেগম রাগে রিরি করতে করতে বলে ওঠে, বৃথা চেষ্টা করে লাভ নেই, আজ তুই আর তোর পরিবার একসাথে মরবি। হাসি বেগম শুভ্রকে ছেড়ে শব্দ করে হেসে ওঠে। হাসি বেগমের এমন রূপ যেন অবিশ্বাস্য সবার কাছে। হাসি বেগম হাসতে হাসতে বলে ওঠে, মরবি যখন সত্যিটা জেনেই মর। তোর আদরের ছোট বোনকে আমরা মিলেই মেরেছি। রোদকে মিথ্যা খুনি আমি সাজিয়ে তোর সামনে দোষী বানিয়ে তোর থেকে দূরে রেখেছি 7 বছর, কিন্তু না, এত ভুল বুঝিয়ে দূরে রেখেও লাভ হয়নি। সেই তুই রোদের ভোলা ভালা মুখ দেখে সব ভুলে গেলি। সেদিন তোর রুহির বিয়েতে তোকে মরার প্ল্যান করেছিলাম ওই জঙ্গলে বসে, কিন্তু তোর বোনটা ভুলক্রমে সেখানে পৌঁছে যায়। তারপর তোর বোনকেও আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই। সবাই তো শেষ হলো, এবার শেষ করব তোকে আর তোর আদরের কলিজার টুকরো রোদকে। আমি প্রথমেই ভেবেছিলাম তুই কোনো না কোনো একটা গেম খেলছিস রিয়ার সাথে। রিয়াকে আমি বারণ করেছিলাম, কিন্তু রিয়া তোর প্রেমে অন্ধ ছিল যে তোর এই মিথ্যা নাটক ধরতে পারেনি। এত কিছু করেও কোনো লাভ হলো না, সেই শেষমেশ আমার হাতেই মরতে হবে। কথাগুলো বলেই হাসি বেগম শয়তানি হাসি দেয়। হাসি বেগমের কথা শুনে শুভ্র নিজেকে ছাড়ানোর জন্য আরো মোচড়ামুচড়ি করতে থাকে। একসময় হাতের বাঁধন আলগা হয়ে আসে। হাসি বেগমের হাতে বন্দুক। শুভ্র হাতের বাঁধন খুলে হাসি বেগমের বন্দুক বরাবর পাশে থাকা একটা কাঠের টুকরো ছুঁড়ে মারে। হাতে থাকা বন্দুকটা কিছুটা দূরে ছিটকে পড়ে। শুভ্র দৌড়ে গিয়ে বন্দুক হাতে তুলে হাসি বেগমের দিকে তাক করে। কাজটা এত দ্রুত হয় যে হাসি বেগম কিছুই বুঝে উঠতে পারে না। শুভ্র হাসি বেগমের দিকে তাকিয়ে বাঁকা হাসে। শুভ্রকে হাসতে দেখে হাসি বেগম শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বলে ওঠে, তুমি বড্ড বোকা শুভ্র। যে বোকামো 7 বছর আগে করেছিলে, আজকে সেই একই বোকামো করছো। এত কাঁচা খেলোয়াড় আমি না। হাসি বেগমের কথায় শুভ্রের ভ্রু কুঁচকে যায়। হাসি বেগম হাতে তালি বাজায়। তখনই সামনে আলো জ্বলে ওঠে। রোদকে লোহার খাঁচায় চেয়ারের সাথে হাত পা বেঁধে আটকে রেখেছে। একরকম ঝুলন্ত অবস্থায়, নিচে গরম পানি টকবক করে ফুটছে। রোদকে এই অবস্থায় দেখে শুভ্র বন্দুক নিচে নামিয়ে ফেলে। হাসি বেগমের মুখে পৈশাচিক হাসি। হাসি বেগম চিৎকার করে বলে ওঠে, কে আছো লোহার খাঁচা নিচে ফেলে? লোহার খাঁচায় ধীরে ধীরে ফুটন্ত গরম পানি নিচে পড়তে থাকে। শুভ্র চিৎকার করে বলে ওঠে, নো নো, স্টপ স্টপ, মেজাম্মু প্লিজ থামতে বলো। রোদের কিছু হলে আমি বাঁচবো না। হাসি বেগম বিচ্ছিরিভাবে দাঁত বের করে হেসে ওঠে। এদিকে লোহার খাঁচা সহ রোদ নিচের দিকে নামতে থাকে। শুভ্র রোদ বলে চিৎকার করে ওঠে। হাসি বেগমের পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে, হাত জোর করে বলে ওঠে, মেজাম্মু প্লিজ থামতে বলো ওদের। তুমি যা বলবে সব করব, প্লিজ। তারপর ওদের কিছু করো না, আমার ছোট্ট ফুলটাকে ছেড়ে দাও না প্লিজ। হাসি বেগম হাসতে হাসতে বলে,
ওলে ওলে, এত ভালোবাসা, যা বলবো সব করবি। হ্যাঁ হ্যাঁ, সব করবো, প্লিজ। তুমি আমার রোদকে কিচ্ছু করো না। ওকে ঠিক আছে, তোর রোদের কিচ্ছু করবো না। চল তোর সাথে একটু গেম খেলি, তুই তো আমাদের সাথে কম গেম খেলিসনি, এবার তোকে নিয়ে একটু গেম খেলি। কথাগুলো বলেই হাসি বেগম বলে ওঠে। এই থাম তোরা। হাসি বেগমের কথায় লোহার খাঁচার সাথে সাথে থেমে যায়। শুভ্র এখনো হাঁটু গেড়ে বসে আছে ফ্লোরে। হাসি বেগম 4-5 জনের মতো বডিগার্ড ডাক দিয়ে আনেন। সবগুলো এসে শুভ্রের চারিদিকে ঘুরে দাঁড়িয়ে যায়। হাসি বেগম শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই বডিগার্ডগুলো তোকে ততক্ষণ মারবে যতক্ষণ না তারা ক্লান্ত না হয়, আর তুই যদি কোনোভাবে তাদের পাল্টা আঘাত করিস বা মার সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাস, তাহলে তোর আর তোর আদরের ছোট পাখির এখানেই মৃত্যু হবে। হাসি বেগমের কথা শেষ হতেই 4-5 জন মিলে শুভ্রকে ইচ্ছে মতো মারতে থাকে। মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। পাশ থেকে হেনা বেগম, রোমান, নীলা সবার চোখে পানি। প্রতিটা মারে শুভ্র ছিটকে দেয়ালের সাথে পড়ছে, আবার ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, আবার মেরে শুভ্রকে ফ্লোরে শুয়ে দিচ্ছে। শুভ্রকে এত মারছে তার কোনো ভাবান্তর নেই। তার চোখ রোদে লোহার খাঁচার দিকে। জামা কাপড় একরকম ছিঁড়ে গেছে, কপাল নাক ফেটে। একসময় লোকগুলোকে শুভ্রকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে। হাসি বেগম অবাক, তার ভিতরে বিরক্ত। বিদেশ থেকে ভাড়া করা এই গুন্ডাগুলো, যাদের সামনে একজন সাধারণ মানুষ 2 মিনিটের বেশি টিকে না, সেখানে শুভ্র 1 ঘন্টা ধরে মার খেয়েই যাচ্ছে। হাসি বেগম বডিগার্ডগুলোকে থামতে দেখে বলে ওঠে, এই তোমরা থেমে গেলে কেন? ম্যাম, আমাদের পক্ষে এখন ওনাকে মারা আর সম্ভব না, আর একটু সময় দিন। হাসি বেগম আর কিছুই বলে না, শুভ্রের দিকে এগিয়ে আসে। শুভ্র কোনো রকম দাঁড়িয়ে টলছে। হাসি বেগম শুভ্রের চুল চেপে ধরে, রাগে রি করতে করতে বলে, বাহ, খুব সুন্দর ভালোবাসা তোদের, লাইলি মাজনু, ভালোবাসা হার মানবে। শুভ্র কিছুই বলে না। তার হাত পা এখন বাঁধা, চাইলে কিছু বলতে পারবে না। সে যদি কিছু বলে তো রোদের কোনো ক্ষতি হতে পারে, আর শুভ্র রোদকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। শুভ্রকে কোনো কিছু না বলতে দেখে হাসি বেগম শয়তানি হাসি দিয়ে কিছু একটা ভেবে বলে ওঠে, চল তোর সাথে আর একটা গেম খেলি, দেখি তোদের ভালোবাসা কতটা খাঁটি, আর ওই অপয়া মেয়ের জন্য তুই কত কষ্ট সহ্য করতে পারিস। শুভ্র মাথা তুলে হাসি বেগমের দিকে তাকিয়ে হাসে। চোখে মুখে রক্ত পড়ে, খুব বাজে অবস্থা। শুভ্রকে চেনাই যাচ্ছে না। হাসি বেগমের শরীরে কাটার মতো বেঁধে শুভ্রের হাসি। বডিগার্ড ডাক দিয়ে কিছু একটা বলে। কিছু সময় যেতেই সামনে কয়লার আগুন এক পাশে, তারপরে কাঁচ ভেঙে দেয় আরেক পাশে। কিছু বডিগার্ড মিলে 2 জন গার্ড এসে শুভ্রকে কাঁচ আর কয়লার সামনে দাঁড় করায়। হাসি বেগম বলেন, যা, এবার এই আগুনের কয়লা পেরিয়ে কাঁচের উপর দিয়ে হেঁটে তোদের রোদের কাছে যা। শুভ্র হাসি বেগমের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আগুন কেন? পৃথিবীর কোনো কিছু আমাকে রোদের কাছ থেকে আলাদা করতে পারবে না। শুভ্র নিজে বিড়বিড় করে বলে, আগুন কেন? তোর জন্য আমি সবকিছু পার করে তোর কাছে যেতে চাই। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না রে। শুভ্রের কথা শুনে হাসি বেগম অট্ট হাসিতে মেতে ওঠেন। শুভ্রর আগে চোয়াল শক্ত করে বলে ওঠে, আজ যদি আমার ছোট্ট ফুলের গায়ে এক আঁচ লাগে তো এই জমিনে রক্তের বন্যা বইবে। শুভ্র কথাগুলো বলেই চোখ বন্ধ করে ফেলে। এদিকে হেনা বেগম, সবাই কাঁদছে। সবার মুখ হাত পা বাঁধার জন্য কেউ কিছু করতে পারছে না। শুভ্র চোখ বন্ধ করতেই রোদের কান্না ভেজা মুখটা ভেসে ওঠে। পা বাড়িয়ে দেয় আগুনের কয়লার ভিতর। হাসি বেগম শয়তানি হাসি দেয়। শুভ্র ধীর পায়ে হাঁটছে আর মনে মনে বলে, আমাকে মাফ করে দিস পাখি। স্বামী হিসাবে আজ আমি ব্যর্থ, তবে আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। দরকার হলে নিজের জীবন শেষ করব। রোদ এখনো অজ্ঞান হয়ে আছে। ভালোবাসি কি না আমি জানি না বউ, তবে আমি শুধু এতটুকুই জানি, আমাকে বেঁচে থাকতে হলে তোকে লাগবে। মাছ যেমন পানি ছাড়া অচল, ঠিক আমিও তোকে ছাড়া তেমনই অচল। তুই ছাড়া এই শুভ্রের কোনো অস্তিত্ব নেই রে। শুভ্র যতদিন বেঁচে থাকবে, রোদে ততদিন বেঁচে থাকবে। তোর জন্য এর থেকে কঠিন পরীক্ষা দিতে রাজি আমি না, তারপরও আমি তোকে হারতে পারবো না রে। শুভ্রের এমন অসহায় অবস্থা দেখে সবার চোখে পানি। এই শুভ্র চৌধুরীকে কেউ চিনতে পারছে না। আজ বড্ড অচেনা লাগছে শুভ্রকে। শুভ্র রোদের কাছে আসতেই মাটিতে লুটিয়ে পড়ে। হাসি বেগম শব্দ করে হেসে ওঠে। শুভ্র আধো আধো চোখে তাকায় রোদের দিকে। শরীরের যন্ত্রণায় চোখ বুজে আসে শুভ্রের। হাসি বেগম শুভ্রের দিকে এগিয়ে এসে বলে ওঠে, এত তাড়াতাড়ি হার মেনে নিলে তো চলবে না, খেলা তো সবে শুরু, আরো কত কিছু দেখার বাকি। শুভ্র কোনো রকম পা খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ায়। হাসি বেগম একজনকে বলে ওঠে রোদকে জাগাতে। একজন গার্ড এসে রোদকে লোহার খাঁচা থেকে বের করে আরেকজন এসে ঠান্ডা পানি ঢেলে দেয় রোদের গায়ে। রোদ ধরফরিয়ে উঠে যায়। ওষুধের রিয়াকশনটা একটু বেশি ছিল, হয়তো তাই এখনও কেমন টলছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না। হঠাৎ কারো চিৎকারে রোদের মস্তিষ্ক সচল হয়। ধীরে ধীরে মনে পড়ে রোদের সাথে ঘটে যাওয়া ঘটনা বিয়ের আসরে।
রোদ নীলার প্ল্যান ছিল রোদের জায়গায় জুইকে বিয়েতে বসাবে, আর সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী হয়। কিন্তু শেষ পথে রোদ যখন বাড়ির পেছনের দিকে যায় তখনই হাসি বেগমের সাথে দেখা হয়। হাসি বেগম রোদের মুখে কিছু একটা স্প্রে করে, সাথে সাথে রোদ সেন্সলেস হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই রোদের। রোদ মাথা তুলে আধো আধো চোখে তাকায় সামনে। শুভ্র একপাশে দাঁড়িয়ে টলছে, সারা গায়ে ক্ষত, তার কিছুটা পিছনে সবাইকে চেয়ারের সাথে বাঁধা। রোদের আর বুঝতে বাকি কিছু রইল না। হাসি বেগম রোদের দিকে তাকে শয়তানি হাসি দেয়, তারপর বলে ওঠে, কি করে অবাক হচ্ছিস? খেলা তো সবে শুরু, দেখ আরো কত কি করি। মেজো মামি, তুমি সবাইকে এভাবে বেঁধে রেখেছো কেন? কি করছো তুমি এসব? স্টপ, আমি কারো মেজমান নই। আর এইসব আদিক্ষেতা বাদ দে। যদি সবার ভালো চাস তো আমি যেটা বলবো সেটা চুপচাপ কর, তাহলে সবাইকে ছেড়ে দেব। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি এমন কেন করছো মেজমা? সবাই খুব কষ্ট পাচ্ছে, ছেড়ে দাও সবাইকে। নিজের মায়ের এমন খারাপ রূপ দেখে অয়নের খুব কষ্ট হচ্ছে। তার মায়ের জন্য কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। রোদ কিছু বলতে যাবে তার আগেই হাসি বেগম বলেন, সবাইকে ছেড়ে দিব, তবে একটা শর্তে, যদি তোর বিষয় সম্মতি সব আমার নামে করে দিস। আমি আমার পরিবারের জন্য সব করতে রাজি। তুমি বলো কোথায় সাইন করতে হবে। হাসি বেগমের চোখে মুখে খুশির ঝলক। হাসি বেগম কাউকে ইশারা দিতে একজন হুডি পরা লোক সামনে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রোদ বাঁকা হাসে। হাসি বেগম বলে ওঠে, যদি সবাইকে বাঁচাতে চাস তো চুপচাপ এখানে সাইন করে দে। আমার হাত পা তো বাঁধা, খুলে না দিলে সাইন করবো কি করে? হাসি বেগম একজনকে ইশারা দিতে একটা লোক এসে রোদের হাতে পায়ের বাঁধন খুলে দেয়। রোদের গায়ে এখনো সেই ভারী লেহেঙ্গা, গহনা, বিয়ের সাজ। রোদের হাতে কাগজ দিতে রোদ কাগজটা নিয়ে নিচু হয়। পায়ের শুর থেকে ছুরি বের করে দক্ষ হাতে সামনের দিকে ছুঁড়ে মারে। হাসি বেগমের হাতের কবজি কেটে গেছে, গলগল করে রক্ত পড়ছে। হাসি বেগম গলা ফাটা চিৎকার করে বসে পড়ে, রাগে ক্ষোভে বলে ওঠে, তোকে তো আজ আমি। হ্যাঁ, তোরা কে কোথায় আছিস? শেষ করে ফেলো রে, চালাকি করছে আমার সাথে না? চারিদিক থেকে ঘিরে ফেলে রোদকে কিছু বডিগার্ড। রোদ হাতে লোহার রড উঠিয়ে উড়াধুরা সবাইকে পিটাচ্ছে। রোদের এমন রূপ দেখে সবার চোখ কপালে। শুভ্র রোদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পাশে থাকা হুডি পরা লোকটা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। হাসি বেগম বলে ওঠে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, ধরো রোদকে। হাসি বেগম বন্দুক বের করে ছুঁড়ে মারে লোকটার দিকে। লোকটা বন্দুক হাতে নিয়ে রোদের দিকে এগিয়ে এসে রোদের মাথায় তাক করে। রোদ থেমে যায়। হাসি বেগম কোনো রকম ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। রোদের দিকে এগুতে এগুতে বলে, পুঁটি মাছের প্রাণ থেকে দেখি এখনো কই মাছের প্রাণ হয়েছে। তবে তোর খেলা শেষ। এখন দেখ, তোর এই ভুলের জন্য সবাইকে একসাথে মরতে হবে। আর একটা টুইস্ট তো বাকি আছে, মরবি যখন সবকিছু জেনে মার, তাহলে মরেও শান্তি পাবি। রোদ কিছুই বলছে না। শুভ্রকেও কয়েকজন ঘিরে ধরে আছে। হাসি বেগম হুডি পরা লোকটাকে বলে, এই তুমি সরে এসো। এই তোরা এই মেয়েটাকে ধর, আর যেন কোনো চালাকি না করতে পারে। কিছু বডিগার্ড এসে রোদকে বন্দুক দিয়ে চারিদিকে ঘিরে ধরে। শুভ্র চিৎকার করে বলে ওঠে, আমার রোদের যদি কিছু হয় তো এই জমিনে রক্তের বন্যা বইবে। হাসি বেগম শব্দ করে হাসে। হুডি পরা লোকটাকে বলে ওঠে, আরে কত নিজের মুখ লুকাবে, এবার চলো মুখটা সবাইকে দেখাও। হুডি পরা লোকটা নিজের মুখ থেকে হুডি সরিয়ে ফেলে। সবাই আরাফ চৌধুরীকে দেখে 400 ভোল্টের ঝটকা খায়। শুভ্র 2 কদম পিছিয়ে যায়, কাপা কাপা কণ্ঠে বলে, ড্যাড তুমি? হাসি বেগম শব্দ করে হাসেন, তারপর বলে ওঠে, হ্যাঁ শুভ্র, এটা তোমার ড্যাড, যে তোমার একমাত্র আদরের বোনকে আমাদের সাথে মিলিয়েই মেরেছে। শুভ্র অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে আরাফ চৌধুরীর দিকে। মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। শুভ্র বিশ্বাস করতে পারছে না এই সব কিছুর পিছনে তার নিজের জন্মদাতার হাত আছে। শুভ্র বলে ওঠে, না, আমি বিশ্বাস করি না। আমার ড্যাড কখনো এরকম করতে পারে না। হাসি বেগম উচ্চস্বরে হেসে উঠে বলে, এটাই বাস্তব শুভ্র, এটাই সত্যি। শুভ্র যেন ভিতরে ভিতরে অনেকটাই ভেঙে পড়েছে। বিড়বিড় করে বলে ওঠে, সারা জীবন বাইরের শত্রু থেকে সাবধান থাকলাম, সে যেখানে আঘাত করলো আমার আপন মানুষগুলো। চেনা মানুষের অচেনা রূপ কতটা ভয়ঙ্কর সেটা আজ শুভ্র ভালো করেই বুঝতে পারছে। সবাই অবাক হলেও রোদের মধ্যে কোনো অবাকের রেশটুকু নেই। হাসি বেগম বিচ্ছিরিভাবে হেসে উঠে বলে, আজ এই চৌধুরী বাড়ির সবাই মরবে, সবাই। হঠাৎ রোদের হাসিতে চারিদিকে থমকে যায়। রোদ শব্দ করে হাসছে। অন্ধকারে খালি রুমে হাসির শব্দ বারবার প্রতিধ্বনি হচ্ছে। রোদের এমনভাবে হাসতে দেখে সবাই অবাক। হাসি বেগম রাগে গর্জে উঠে বলে, মরা ভয় নেই, পাগল হয়ে গেছিস না? এমনভাবে হাসছিস। হয়তো আমার হচ্ছে, তবে নিজের জন্য না, আপনার জন্য। হাসি বেগম রোদের কথার কিছুই বুঝে না। রোদ হাসতে হাসতে হাসি বেগমের দিকে এগিয়ে এসে বলে, খেল তো আপনি অনেক দেখালেন আম্মা, এখন আমরাও একটু দেখাই। রোদ কথাগুলো বলেই বলে ওঠে, গাইস, শুট হিম।
সাথে সাথে হাসি বেগমের চারিদিকে গুলি চলতে থাকে। হাসি বেগম ভয়ে চিৎকার করছে। রোদ থামতে বলে, তারপর পুনরায় আবারও বলে ওঠে। এটাকেই বলে মরার ভয়। রোদ বন্দুক বের করে আবারও গুলি করতে থাকে। হাসি বেগম এদিক ওদিক লাফাচ্ছে। আরাফ চৌধুরীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে গিয়ে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, প্লিজ আমাকে বাঁচাও, রোদ আমাকে মেরে ফেলবে। তুমি এইরকম চুপ করে আছো কেন? গুলি করো রোদকে। আরাফ চৌধুরী বন্দুক তুলে রোদের দিকে তাক করে। হাসি বেগম হেসে ওঠে। পরক্ষণে সামনে তাকাতে চোখ বড় বড় হয়ে যায়। আরাফ চৌধুরী হাসি বেগমের দিকে বন্দুক তাক করে আছে। রোদ বাদে সবাই অবাক। হাসি বেগম ভয়ে ভয়ে বলে ওঠে, আমার দিকে বন্দুক চালাতে বলিনি, রোদের দিকে বন্দুক তাক করো। হাসি বেগমের এমন কথায় রোদ শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, কেমন লাগলো মেজো মামি? ও সরি মিস ডলি রানী। ডলি নামটা শুনতেই অবাক হয়ে তাকায় হাসি বেগম। রোদ পুনরায় হেসে বলে ওঠে, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আর কত যে অবাক হতে হবে আপনাকে, না জানি অবাক হতে হতে কখন আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়। হাসি বেগম আমতা আমতা করে বলে, কী সব বলছো? হ্যাঁ, আমি হাসি, কোনো ডলি ফলি নয়। লুকিয়ে লাভ নেই মিসেস ডলি, মানে মিসেস আহাদ চৌধুরী বউ। রোদের পরপর এমন কথায় হাসি বেগম চমকে যাচ্ছেন। এত বছর লুকিয়ে রাখা পুরানো খেলা কি তাহলে সব শেষ? ননন্য, এটা হতে পারে না। রোদ হাসি বেগমকে অবাক হতে দেখে বলে ওঠে, মিসেস ডলি বেগম বেশি হাইপার হবে না। বেশি হাইপার হলে দেখবেন টুস করে হার্ট অ্যাটাক হলো আর ঠুস করে মরে গেলেন। হাসি বেগমের গায়ে থেকে ঘাম ঝরছে। এদিকে কিছু গার্ড এসে সবার হাতে পায়ের বাঁধন খুলে দিচ্ছে। রোদ হাসি বেগমের কাছে এসে চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারে। রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, তোর জন্য এত বছর ধরে এতগুলো মানুষ কষ্ট পেয়েছে। তোর জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি। তোর জন্য আমার মায়ের মতো মামুনির ভালোবাসা হারিয়েছি। তোকে তো আমি ছাড়বো না, আজ নিজ হাতে খুন করবো তোকে। হাসি বেগম মাটিতে পড়ে আছেন। কোনো রকম মুখ তুলে আরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাকে মারছে, কিছু করো। রোদ শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, এটা আমার হাজবেন্ড আহাদ চৌধুরী না, মিসেস ডলি, উনি হচ্ছে আরাফ চৌধুরী। তাই দুঃখিত, আপনাকে সে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। মানে? মানে হলো এটাই, উনি হচ্ছে আসল আরাফ চৌধুরী, যাকে আপনি এবং আপনার স্বামী মিলে 7 বছর ধরে বন্ধ ঘরে আটকে রেখেছিলেন। হাসি বেগম অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রোদ কাউকে ডাক দিতে একটা দরজা খুলে যায়। সেখান থেকে বের হয়ে আসে আরাফ চৌধুরীর মতো হুবহু আরেকজন লোক, হাত পা বাঁধা। রোদ হাসি বেগমের দিকে তাকিয়ে বাঁকা হাসে। হাসি বেগম 2 কদম পিছিয়ে যায়। ঈশা তো শক নিতে পারছেন না, তাই না? এভাবে এত বছরের সাজানো প্ল্যানে এক বালতি পানি ঢেলে দিলাম। মিসেস হাসি বেগমের নকল করা আরেক রূপ মিসেস ডলি, আপনাকে তো আরেকটু চমকে দিতে হয়। রোদ কাউকে ইশারা দিতেই দরজা দিয়ে কাউকে আসতে দেখে সেদিকে তাকায় সবাই। রুহি, আফরিন বেগম, তার সাথে হাসি বেগম হেঁটে তাদের দিকেই আসছে। রোমান এতক্ষণ সবকিছুই দেখছিল। রুহিকে সামনে দেখে মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। মাথা ঘুরে পড়ে যেতে নিয়েও নিজেকে ঠিক করে। এত বছর পর নিজের মাকে চোখের সামনে দেখে শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না আফরিন বেগম বেঁচে আছে। শুভ্র দৌড়ে গিয়ে আফরিন বেগমকে জড়িয়ে ধরে। এত বছর পর ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন আফরিন বেগম। রুহিকে দেখেও সে কি কান্না। রোমান এখনও ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে। রুহির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হেনা বেগমের চোখেও পানি। এদিকে হাসি বেগম ওরফে ডলিকে রোদ বলে ওঠে, কি হলো বুঝতে পারছেন না কিভাবে সবকিছু জেনে গেলাম আমি, আর রুহিও কিভাবে বেঁচে আছে? অতীত। সেদিন রাতে শেষ সময়ে রোদ গিয়ে হাজির হয় রুহির পাশে। রুহিকে রাশেদের হাত থেকে রোদ উদ্ধার করে। আর সেদিনের পোড়া লাশটা আর কারো নয়, রাশেদের ছিল। রোদ নিজে হাতে রাশেদকে খুন করে আগুনে পুড়িয়েছিল আর পুলিশকে টাকা দিয়ে রুহির মিথ্যা রিপোর্ট বানিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে রোদ কাউকে বলতে গিয়েও বলতে পারেনি। তারপর কয়েকদিন হাসি বেগমকে ফলো করতে থাকে। তবে সেদিন রাতে হুটি পড়া লোকটার মুখ রোদ, রুহি কেউ দেখতে পায়নি। রোদের সন্দেহ হয় রাশেদের লাশ যখন মাটি দিতে যায় আরাফ চৌধুরী তখন কবরে মাটি দিয়ে আসে। এই 7 বছরে আরাফ চৌধুরীকে কখনো খালি পায়ে দেখেনি রোদ। পায়ের দিকে তাকাতে দেখে আরাফ চৌধুরীর পায়ে 6টা আঙ্গুল। সেইখান থেকে সন্দেহ দানা বাঁধে মনে। পরে রোদ হেনা বেগম এর রুমে যায়। সেখানে আরাফ চৌধুরী পুরনো ছবির সাথে কারো ছবি মিল দেখে চমকে যায়। আরাফ চৌধুরী আর রাহাত চৌধুরী 2 যমজ ভাই। হুবহু একই রকম দেখতে। তাদের দুজনে আলাদা করে চেনা খুবই কঠিন। তবে আর রাহাত চৌধুরীর মধ্যে একটু ভিন্নতা ছিল। সেটা হলো তার বাঁ পায়ে 5টা জায়গায় 6টা আঙ্গুল। রোদ সেদিনের পর থেকে আরাফ চৌধুরীর উপর নজর রাখতে শুরু করে। পরে একদিন দেখতে পায় হাসি বেগম আর আরাফ চৌধুরী লুকিয়ে লুকিয়ে মাঝরাতে দেখা করছেন। রোদের সন্দেহ সত্যি হয়। সে ভালোভাবে বুঝতে পারে এটা আরাফ চৌধুরী নয়, আহাদ চৌধুরী।
পরে একদিন হাসি বেগম মানে ডলিকে দেখে সবাই লুকিয়ে চুরিয়ে উপরে 3তলার রুমে খাবার নিয়ে যেতে। আরাফ চৌধুরী নিজেই একদিন সবাইকে বলেছিল 3তলা কর্নারের রুমে যেন কেউ না যায়, এমনকি বাড়ির কোনো লোকও না। সেই জন্য কি সেদিকে তেমন যায়ওনি। প্রথম দিন কিছু বুঝতে না পারলেও পরে রোদ হাসি বেগমের থেকে নকল চাবি বানিয়ে সেই রুমে প্রবেশ করে। সেখানে খুব বাজে অবস্থায় আফরিন বেগম, আরাফ চৌধুরী আর অয়নের মাকে দেখতে পায়। রোদ প্রথমে অনেকটাই ভয় পেয়ে যায়, কোনো রকম একটু খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছিল সবাইকে। তবে রোদ প্রথম কিছু না বুঝলেও পরে সবটা জেনে অঝরে কেঁদেছিল। রোদের বাবা ছিলেন একজন কর্মরত পুলিশ অফিসার, যাকে রাহাত চৌধুরী আর ডলি মিলে গাড়ি অ্যাক্সিডেন্টের নাম করে খুন করেন। সেই গাড়িতে ছিলেন রোদের মাও। রোদের মা বাবা মরে যাওয়ার পর আফরিন বেগম রোদকে নিয়ে আসেন। আহাদ চৌধুরীর সাথে পরিবারের কারোরই ভালো সম্পর্ক ছিল না। 18 বছর বয়স থেকে মদ, গাঁজা, নারী নেশায় ডুবে থাকতেন। আরাফ চৌধুরী প্রচণ্ড পরিমাণ ভালোবাসতেন ভাইকে, অনেকবার বুঝিয়েছেন, কিন্তু আহাদ সেই বাজে পথ থেকে ফিরে আসতে পারেনি। একসময় অপরাধ করতে করতে অনেক বড় অপরাধী হয়ে ওঠে। নারী পাচার, শিশু পাচার, ধর্ষণ, খুন করা সবকিছুই যেন নিত্যদিনের কাজ হয়ে ওঠে আহাতের। আরাফ চৌধুরী বাবা পুলিশে ধরিয়ে দেয় আর বাড়ি থেকেও বের করে দেয়। একদিন আফরিন বেগমের সাথে মদ খেয়ে এসে অসভ্যতামি করতে আসেন। আরাফ চৌধুরী আর সহ্য করতে পারেন না, পুলিশ ধরিয়ে দেয়। সেই দিনের পর থেকে পরিবারের উপর রাগ ক্ষোভ। আহাদ চৌধুরী আরো ভয়ঙ্কর খুনি হয়ে ওঠেন। জেল থেকে ছাড়া পেয়ে আরো বাজে কাজে লিপ্ত হয়ে পড়েন। একসময় পাপের রাজ্য গড়ে তোলেন। আর সেইখানে বাধা হয় রোদের বাবা। 500 কোটি টাকা ব্যাংক থেকে লুট করে আহাদ চৌধুরী সেই টাকা উদ্ধার করে রোদের বাবা আর সেই টাকা সে লুকিয়ে রাখে। কথা ছিল সরকারের কাছে সব টাকা জমা দেবে, কিন্তু তার আগে খুন হয় রোদের বাবা। সেই সময় আফরিন বেগম আর আরাফ চৌধুরীকে রোদের দায়িত্ব দিয়ে যান, আর সেই টাকা কোথায় সেটাও বলে যান। প্রথমে আহাদ চৌধুরী কিছু না জানলেও পরে সবটা জানতে পারেন। তারপর প্ল্যান সাজিয়ে আফরিন বেগমের মিথ্যা মৃত্যু আর আরাফ চৌধুরীর জায়গায় নিজেকে দাঁড় করানোর ইচ্ছা ছিল। ভাইয়ের ক্ষমতা কেড়ে নেবে, আর সেটাও করেন। তার ভিতরে বিয়ে করেন ডলিকে, যার সাথে কলেজ লাইফ থেকে পরিচয়, যে তার সব পাপ কাজের সঙ্গী। সেদিন রাতে অয়নের মা সবকিছু জেনে যায়, যার জন্য তাকেও আফরিনা বেগম আর আরাফ চৌধুরীর সাথে আটকে রাখেন। আর ডলি হাসি বেগমের মুখে হুবহু সার্জারি করে। হাসি বেগম সেজে থাকেন ওই বাড়িতে। শুভ্রকে ভুল বোঝায়, রোদকে সেদিন রাতে মারতে চেয়েছিল। পরে শুনে এই বাড়ির সব বিষয় সম্পত্তি রোদের নামে, তাই রোদকে সেদিন মারতে গিয়েও মারতে পারে না। রোদকে আফরিন বেগমের মিথ্যা মৃত্যু দেয়, ফাঁসিয়ে দেয়। এদিকে ছোট রোদ সেসবের কিছুই জানে না। চোখের সামনে একটার পর একটা অন্যায় হয়। দুর্বল রোদ হয়ে উঠেছিল কঠোর। রোদ সবাইকে সেখান থেকে উদ্ধার করে। হাসি বেগম মানে ডলি কিছু বুঝার আগে আরাফ চৌধুরীকে আহাদ চৌধুরীর মতো হুবহু ঠিক করে সেই জায়গায় পাঠান। আর দেখতে একরকম হওয়ার কারণে ডলি কিছুই বুঝতে পারে না। এদিকে রুহি রোদ মিলে আহাদ চৌধুরীকে কিডন্যাপ করে আটকে রাখে। বর্তমান হেনা বেগম মুখে কাপড় চেপে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, এই কুলাঙ্গার আমার পেটে জন্ম না নিলে আজ এই দিন দেখতে হতো না। ওর জন্য আমার মেয়ের জীবন নষ্ট হলো। এত হাসি খুশি পরিবার এক মুহূর্তে ভেঙে গেল। আমার নাতি নাতনিরা এতিম হলো। সব দোষ আমার। আমি কখনো ভালো মা হতে পারিনি। আরাফ চৌধুরী হেনা বেগমকে সে জড়িয়ে ধরে বলে ওঠে, মা শান্ত হন আপনি। এখানে আপনার কোনো দোষ নেই। মানুষ টাকার লোভে মানুষ থেকে জানোয়ার হয়ে যায়, আর মা কখনো সন্তানকে খারাপ শিক্ষা দিতে পারে না। মা তো মাই। হেনা বেগম শান্ত হয়। শুভ্র গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে, সবগুলোকে আমি নিজ হাতে শাস্তি দেব। সবগুলোকে নিয়ে আমার পুরনো গোডাউনে যা। আহাদ চৌধুরীর সাথে ডলিকে ধরে নিয়ে যায়। সময়টা এখন শেষ রাত, সবার চোখে মুখে খুশির ঝিলিক। আফরিন বেগম রোদকে এসে জড়িয়ে ধরে বলে, তোর জন্যই আজ আমরা এখানে। তুই আমার মেয়ে না, আজ থেকে তুই আমার মা। রোদের চোখেও পানি। আফরিন বেগম আদরের হাত বুলায় রোদের মাথায়। রোদকে ছেড়ে শুভ্রের দিকে এড়িয়ে যায়। এদিকে রোমান এখানে দাঁড়িয়ে আছে। রুহি দৌড়ে সামনে এসে দাঁড়ায় রোমান কাপা কাপা হাত বাড়ায় রুহির দিকে, কাপা কাপা স্বরে বলে ওঠে, বোকা নারী, আমার বোকা নারী, আমার রুহি বেঁচে আছে। রুহির চোখে পানি, মাথা দুলিয়ে বলে ওঠে, বেঁচে আছে আপনার রুহি গায়ক সাহেব। কি করে আপনি কি ছেড়ে যাই বলুন তো? এখনো তো আমাদের সংসার করা বাকি। আমাদের তো সংসার করতে হবে। রোমান রুহিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে ছেড়ে আর কোথায় যাবি না তো? প্লিজ কোথাও যাস না, তোকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আপনার কাছেই থাকবো, আমার গায়ক সাহেবের কাছেই থাকবো। সবার চোখে পানি। রোমান রুহির কান্না দেখে এতদিন সবাই দেখছে রোমান রুহির জন্য ঠিক কতটা পাগলামি করেছে। কেউ কেউ তো বলেছে রোমান হয়তো পাগল হয়ে গেছে। হঠাৎ কিছু শব্দে পাশে তাকাতেই দেখে রিয়ার হাতে
লোহার ভারী একটা কিছু দিয়ে রোদের মাথায় আঘাত করছে। রোদের মাথা দিয়ে গলগল করে রক্ত পড়ছে। রোদ মাথা ধরে কোনো রকম দাঁড়িয়ে আছে। রিয়া আবারও বাড়ি দিতে নিলে শুভ্র চিৎকার করে বলে ওঠে, নো 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 রিয়া, স্টপ, ওখানে থেমে যাও। রিয়া আবারও বাড়ি দিতে নেয়। রোদ কোনো রকম ধাক্কা দিয়ে রিয়াকে দূরে সরিয়ে দেয়। রিয়া মাটিতে পড়ে যায়। রাগে ক্ষোভে উঠে আসবে এমন সময় হাতের কাছে গান পেয়ে হাতে তুলে নেয়। গান তাক করে রোদের দিকে, তারপর বলে ওঠে, আমি বেঁচে থাকতে শুভ্রকে তোমার সাথে কখনো এক হতে দেব না। শুভ্র আমার না, মানে কারণ না। বাই বাই রোদ। ঠাস 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 4টা গুলি করে রোদের বুক বরাবর। এক এই না রিয়া। মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। রোদ লুটিয়ে পড়ে ফ্লোরে, রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। শুভ্র রোদের দিকে এসে ঠাস করে বসে পড়ে। কয়েকজন বডিগার্ড এসে রিয়াকে ধরে ফেলে। সবাই যেন হতভম্ব হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল। রোদের মাথা দিয়ে গলগল করে রক্ত পড়ছে। আফরিন বেগম, হেনা বেগম, আরাফ চৌধুরী রোদের দিকে দৌড়ে আসেন। শুভ্র রোদের মাথা নিজের কোলে তুলে নেয়। শুভ্রের হাত পা থরথর করে কাঁপছে। কিছু বলতে চাচ্ছে খুব করে, কিন্তু বলতে পারছে না। শুভ্র মা বলে চিৎকার করে বলে ওঠে, আম্মু, আমার রোদ এমন করছে কেন? আম্মু, রোদ এমন করছে কেন? এই রোদ, এই কথা বল। রোদ আধো আধো চোখে তাকায় শুভ্রের দিকে। ঝাপসা চোখে শুভ্রের মুখটা দেখে মলিন হাসে। শুভ্র রোদকে কোলে তুলে নিতে নিতে বলে, আম্মু, গাড়ি কোথায়? গাড়ি বের করতে বলো। রোদকে ডক্টর কাছে নিয়ে যেতে হবে। রোদের রক্ত বের হচ্ছে। রোদের কিছু হয়ে গেলে আমি মরে যাব, একেবারেই মরে যাব। রোদ শুভ্রের হাত টেনে ধরে। শুভ্র থেমে যায়। রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই চোখ খোলা রাখ, একদম চোখ বন্ধ করবি না। আমি তোকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। রোদ শুভ্রের এক হাত নিজের মুখের সাথে চেপে ধরে ফুপিয়ে ওঠে। শরীরে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে যেতে দিন শুভ্র ভাই, আমার সময় হয়ে গেছে এই পৃথিবীর মায়া ত্যাগ করার। একদম চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। কোথাও যাবি না তুই, আমার কাছে থাকবি, আমার সাথে থাকবি তুই। রোদ মলিন হাসে। শক্ত হাতে শুভ্রের হাত চেপে ধরে বলে ওঠে, সব যুদ্ধে জিতে গেলেও আপনাকে পাওয়ার যুদ্ধে আমি আজ হেরেই গেলাম। শুভ্র বাচ্চাদের মতো কাছে বারবার সবাইকে বলছে রোদকে নিয়ে ডক্টরের কাছে যেতে, কিন্তু কেউ তার কথা শুনছে না। বাইরে অনেক বাতাস বইছে, মনে হচ্ছে বড়সড় ঝড় সৃষ্টি হবে। শুভ্র রোদের হাত শক্ত করে চেপে ধরে বলে ওঠে, এই বউ প্লিজ এসব বলিস না, আমি সহ্য করতে পারবো না। তোকে হারিয়ে বেঁচে থাকার শক্তি আমার নেই। কিচ্ছু হবে না তোর, আমি থাকতে কিচ্ছু হতে দেবো না তোর। তোকে বাঁচতে হবে পাখি, এই শুভ্র চৌধুরীর জন্য হলেও তোকে বাঁচতে হবে। মানুষ তো আশা নিয়ে বাঁচে, আমার জীবনে কোনো আশা নেই, আর না আছে কারো ভালোবাসা। আমি বেঁচে থেকে কি করব? রোদের কথায় শুভ্রের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন উপক্রম। রোদ পুনরায় আবারও বলে ওঠে, আপনাকে আমি মুক্ত করে দিয়ে গেলাম। আপনি তো বলেছিলেন আমি মরে গেলেই আপনার মুক্তি মিলবে। আল্লাহ আপনার মুক্তির পথ দিয়ে দিয়েছেন। আজ থেকে আপনি মুক্ত। এইসব কথা বলে না পাখি, আমি মরে যাব, মরে যাব আমি। তুই বিহীন আমি শূন্য। শুভ্র রোদকে ধরে অঝরে কাঁদছে। তীব্র থেকে তীব্র কিছু হারিয়ে ফেলার ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আপনাকে না পাওয়ার শূন্যতা নিয়ে আমি চলে গেলাম। এই জীবনে তো আপনাকে পেলাম না আমি, তবে হাসরের ময়দানে আমি প্রথমে আল্লাহর কাছে আপনাকেই চাইবো। তার একটা অভিযোগ রাখবো আল্লাহর কাছে, কেন ভালোবাসলেন আমায়? শুভ্র পাগলের মতো করছে। হাতে পায়ে ক্ষত কারণে রোদকে নিয়ে উঠতে পারছে না। রোদ শুভ্রের মুখে আলতো হাত বুলায়। ঘন ঘন শ্বাস ফেলে বলে ওঠে, আমার প্রাপ্তির খাতা শূন্য ছিল, এখনো সেই শূন্যতা নিয়েই চলে গেলাম। শুভ্র ভাই দেখছেন, আমি আজ লাল শাড়ি পরে বউ সেজেছি। স্বপ্ন ছিল আপনার বউ সাজবো আপনার জন্য, কিন্তু আমার স্বপ্নই রয়ে গেল। আমার আর সংসার করা হলো না আপনার সাথে। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ বলে ওঠে, প্লিজ কাঁদবেন না। মানুষ মরে যায়, কিন্তু মানুষের ভালোবাসা কখনো মরে না। আমাকে আপনার ভালোবাসতে হবে না, একটু মনে রাখবেন আমায়। সেটাই হবে আপনার থেকে আমার অনেক বড় পাওয়া। রোদ ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে, আমি মরে গেলে আমার কবরটা আপনার রুমের সামনে দেবেন শুভ ভাই, আমি যেন বাতাস হয়ে আপনার রুমে ঢুকে আপনাকে স্পর্শ করতে পারি। শুভ্র কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, আমার সাথে রাগ করছিস? যার জন্য এসব কথা বলছিস না, অনেকগুলো সরি, তারপরে এসব কথা বলিস না। রোদ ঘন ঘন শ্বাস ফেলছে। শুভ্র এবার আর বসে থাকতে পারে না। রোদকে পাজা কোলে করে নিয়ে উঠে দাঁড়ায়। রোদকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুভ্রকে কেউ ধরে রাখতে পারছে না। শুভ্র রোদকে নিয়ে বাহিরে চলে আসে। বাহিরে ঝড় বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বাহিরে যতদূর চোখ যাচ্ছে অন্ধকার আর জঙ্গলে ঘেরা। শুভ্র রোদকে নিয়ে হাঁটছে আর বিড়বিড় করে বলছে, আমি তোকে কোথাও যেতে দিব না। আমাকে একা রেখে তুই এইভাবে পালাতে পারবি না। শুভ্র রোদকে নিয়ে হাঁটছে। পায়ে জখমের কারণে ঠিকমতো হাঁটতে পারছে না। একসময় হোঁচট খেয়ে বৃষ্টির ভেতরে পড়ে যায়। বিদ্যুৎ চমকাচ্ছে। রোদের কপাল থেকে বৃষ্টির পানিতে রক্ত ধুয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। শুভ্র ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না।
রোদের নিঃশ্বাস আরো ভারী হতে থাকে। শুভ্র বিচলিত হয়ে ওঠে। রোদ, এই রোদ, একদম চোখ বন্ধ করবে না, চোখ খুলে রাখ, কিচ্ছু হবে না পাখি, তোর চোখ খুলে রাখ। রোদ শুভ্রের হাত ধরে শব্দ করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমায় কেন ভালোবাসলেন না শুভ্র ভাই? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? রোদের কথায় শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। রোদ আবারও বলে ওঠে। আমায় একটু জড়িয়ে ধরবে? শুভ্র কোনো কিছু না বলে রোদকে জড়িয়ে ধরে। রোদের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এদিকে আরাফ চৌধুরী, হেনা বেগম শুভ্রের পিছন পিছন এসে হাজির হন। শুভ্র রোদের কোনো সারা শব্দ না পেয়ে রোদকে ছেড়ে সামনে ধরে। রোদের চোখ বন্ধ। শুভ্র রোদের গালে হাত দিয়ে বলে ওঠে, এ পাখি, পাখি দেখ কেমন করিস না। রোদ, এই রোদ, কথা বল, এত বড় শাস্তি আমায় দিস না প্লিজ। আম্মু, আমার রোদ কথা বলছে না কেন? আম্মু, আমার রোদকে উঠতে বলো। রোদ, এই রোদ। শুভ্র অস্থির হয়ে পড়ে। শুভ্র রোদের দুই বাহু ঝাঁকিয়ে বলে ওঠে, আমি তোকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বউ। এই বউ, কথা বল, শুনছিস? আমি তোকে অনেক অনেক ভালোবাসি জান, এমন করিস না, কথা বল পাখি, আমি তোকে হারিয়ে বাঁচতে পারবো না পাখি। আম্মু, রোদকে উঠতে বলো। রোদ আমাকে বলেছিল আমি ওকে ভালোবাসি না, কিন্তু আমি তো আমার ছোট ফুলকে অনেক ভালোবাসি আম্মু। আম্মু, আমার ছোট ফুলটা বড্ড বোকা, নিজের অস্তিত্বকে ভালো না বেশি থাকা যায় বলো? শুভ্রের পাগলামি বাড়তে থাকে আর একসময় রোদকে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে শুভ্র। প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। হ্যাঁ গাইস, গল্পটা কেমন হলো? আশা করি তোমাদের ভালো লাগবে। আর গল্পটার দ্বিতীয় পরিচ্ছেদে আমরা খুব দ্রুত নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো, আর গল্পটা কেমন হলো কমেন্টে জানাও। আর খুব দ্রুত আমরা সেকেন্ড সিজন নিয়ে আসতেছি ইনশাল্লাহ।